Okay, Amit, introduce yourself. স্যার আমার নাম অমিত কুমার জানা। আমার বাবার নাম ভূপেন্দ্রনাথ জানা এবং মার নাম শঙ্করী জানা। আমি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বাসিন্দা। আমি 2011 সালে মাধ্যমিক পাস করি এবং 2013 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর 2013 থেকে 2016 সালে রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করি। ডিপ্লোমা পাস করার পর 2016 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড কোম্পানিতে কাজ করি। ওখানে মূলত মেরিন পাইলিংয়ের কাজ করি। তারপর ওই কোম্পানি ছেড়ে দিয়ে আমি গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিই এবং মাঝখানে 2021-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সেমবন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করি। ওখানে রেট্রোফিটিংয়ের কাজ করি এবং তারপর ওই কোম্পানি ছেড়ে দিয়ে আবার গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিই এবং ফাইনালি আমি 2023-এর জুলাই থেকে আমি পিএইচিতে কন্ট্রাকচুয়াল যে হিসাবে কাজ করছি থ্রোবেল মারফত। এখন বর্তমানে আমি তমলুক ডিভিশনে কন্টাই সাব ডিভিশনে কাজ করি। আমার মূলত এইচডিপি, পাইপলাইন, পাইলিং, র্যাপ, টিউবওয়েল এইসব কাজগুলো করি। তো তুমি যে আইটিডি সিমেন্টেশন বা আরো বিভিন্ন কোম্পানিতে কাজ করতে, তো সেখানে কি কি ধরনের কাজ দেখতে রেট্রোফিটিং ছাড়া? আইটিডিতে স্যার আমি মূলত মেরিন পাইলিংয়ের কাজই করেছি। আচ্ছা, তো কি কি ধরনের পাইল হতো সেখানে? ওখানে স্যার এন্ড বিয়ারিং পাইল হতো। সব এন্ড বিয়ারিং পাইল থাকতো? সব এন্ড বিয়ারিং পাইল। আর কোথায় নিচে কত দূর অবধি যাবে এগুলো কিসে করে ফাইন্ডিং করা হতো, দেখা হতো স্যার মেরিনের নিচে? স্যার আমাদের ওখানে এমনি একটা ম্যাথমেটিক্যাল সার্ভে রিপোর্ট থাকতো বা হাইড্রোলজিক্যাল রিপোর্টের রিপোর্ট। সেখানে আমাদের এমনি একটা প্রিলিমিনারি রকের হার্ড রক লেভেল দেওয়া থাকতো। তাছাড়াও আমরা যখন বোরিং করতাম ওখানে পিপিআর বলে একটা ছিল, পাইল পেনিট্রেশন রেশিও। আমাদের বিভিন্ন রকম মেশিনে বোরিং হতো, আরসিডি, উইঞ্চ, প্রত্যেকের আলাদা আলাদা ফর্মুলা ছিল। আচ্ছা, তুমি সেরকমভাবে ডাইনামিক লোডিং দেখেছো? ডাইনামিক লোডিং ডায়নামিক লোড স্যার দেখেছি স্যার। ওখানে হতো, ডাইনামিক লোড টেস্ট হতো? হ্যাঁ স্যার, ওখানে ডায়নামিক লোড টেস্টই হতো, ওটা কোয়ালিটি ডিপার্টমেন্ট করতো, তো আমরা দেখেছি স্যার। আচ্ছা, তো ডাইনামিক লোড টেস্ট কোন আইএস কোডের এগেনস্টে হয় বলো তো? একমাত্র 2911 পার্ট 4 তো পাইল লোড টেস্ট জানি। হ্যাঁ, এছাড়া তাতে তো কিন্তু ডাইনামিক লোড টেস্ট নেই, তাতে ডাইনামিক লোড টেস্ট আছে? না স্যার, এই মুহূর্তে স্যার মনে পড়ছে না, দেখতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ডাইনামিক লোড টেস্টটা অনেক বেশি অ্যাকুরেট কি মানে মেরিনের ক্ষেত্রে? মানে জেনারেলি তো এটাকে ধরা হয়, কিন্তু কেন, সেটা কেন? স্যার লোড টেস্টে স্ট্যাটিক ভাবে তো ওখানে স্যার করা যাবে না, এতটা প্লেস থাকে না। ওই জন্য মূলত ওখানে ডায়নামিক লোড টেস্টেই করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সমুদ্রের মাঝখানে স্যার প্লেস পাওয়া যাবে না। আচ্ছা, তুমি পিআইটি দেখেছো? পিআইটি স্যার ফুল ফর্মটা দিবেন, বুঝতে পারছি না। মানে তুমি কি আমাকে প্রশ্ন করছো? না না স্যার, প্রশ্ন না, মানে বিআইটি জিনিসটা বুঝতে পারছি না স্যার। পাইল ইন্টিগ্রিটি টেস্ট। পিআইটি, আমি বিআইটি পাইল ইন্টিগ্রিটি টেস্ট স্যার আমরা করিনি। তবে ওটা বুঝতে পেরেছি যে পাইলের বিভিন্ন রকম প্রোফাইল টেস্ট করা হয়, কোথাও বালজিং আছে কিনা, কোথাও মানে কংক্রিটটা হানিকম আছে কিনা, এগুলো বোঝার জন্য। আচ্ছা, এখানে সব টেস্ট এই তোমাদের ড্রিলিং মাড হিসেবে কি ইউজ হতো, মানে নিজে হাতে করিয়েছো তুমি কোনোদিন? হ্যাঁ, পাইল নিজে হাতে করিয়েছি। ড্রিলিং মাড হিসেবে কি ইউজ হতো? মানে ড্রিলিং করার জন্য আমাদের উইঞ্চ হতো আর আরসিডি হতো। ড্রিলিং মাড হিসেবে কি ইউজ হতো? নাকি শুধুমাত্র ড্রিলিং মাড হিসেবে কিছু ইউজ হতো না? না স্যার, রকে বোরিং হতো আমাদের, ড্রিলিং মানে বুঝতে পারছি না স্যার ব্যাপারটা। আচ্ছা, তোমাদের তোমাদের এই জন্যই প্রথমে প্রসেসটা জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কি হতো, কি ধরনের পাইল হতো। ডিএমসি পাইল ওখানে তো হতো না নাকি? না না না, ওখানে ডিএমসি নয় স্যার। তাহলে কিসে করে হতো? ওখানে স্যার সমুদ্রে পাইলে কেসিং দেওয়া হতো প্রথম। কেসিং দিলাম। কেসিং দেওয়ার পর ওখানে কখনো ভাইব্রো হ্যামার দিয়ে ওটাকে ভালো করে ভিতরের দিকে এমবেড করা হতো, বা যদি ওটা আরসিডি ক্ষেত্রে হয়। আর এমনি উইঞ্চের ক্ষেত্রে কেসিং এর সেল পয়েন্টে কিছুটা ঢুকে যাবে, তারপর ওখান থেকে চিজেল বেলারের মারফত বোরিং করা হবে। হ্যাঁ, তো চিজেল বেলারের মাধ্যমে যখন বোরিং করবে তো তখন স্টেবিলাইজেশনটা কিভাবে হবে? কেসিং স্যার কেসিং কেসিং দিয়ে দিয়ে, কেসিং হ্যাঁ দিয়ে তাই কেসিং তো? দিয়ে ঢুকতে পারবে, তারপরে হ্যাঁ। তারপরে কি তোমাদের ডাইরেক্ট মানে ওই আমাদের যেটাকে আমরা রকেট পাইল দিয়ে ওটা বোরিং লিক মেশিন করবে। বলতাম, মানে পাইল বোরিং মেশিনে করেই তোমাদের পুরো কাজটা হতো তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা যেতে যেতে আস্তে করে রকের মধ্যে রেস্ট হয়ে যাবে।
তারপর রকটা যখন খুব হার্ড রক হবে সে আর সাইড কলাপস নেবে না, অটোমেটিক ভিতর থেকে বোরিং আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তুমি এখন পিএইচইতে কাজ করছো তাই তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, পিএইচইতে কাজ করছো, পিএইচইতে কি ধরনের কাজ দেখছো এখন? পিএইচিতে স্যার এখানে পাইলিং হচ্ছে, র্যাফট হচ্ছে, আর এলডিএস হচ্ছে, টিউবওয়েল হচ্ছে, এইগুলি স্যার। আচ্ছা, তুমি সব কিছুই দেখেছো? আচ্ছা, সব কিছু আছে। এখন এখন কিসের কাজ দেখছো এখন এই মুহূর্তে? এই মুহূর্তে স্যার আমাদের এই পাইলিং হচ্ছে কিছু, আর একটা দুটো র্যাফট বাঁধা হচ্ছে, আর এলডিএস এর কাজ চলছে। টিউবওয়েলটা প্রায় শেষের মুখে, একটা দুটো টিউবওয়েল বাকি আছে, এগুলোই চলছে। আচ্ছা আচ্ছা। আর কিছু চয়েস ওইচার। কি কি রেখেছো? তবে স্যার ফার্স্ট চয়েস রেখেছি পিডাব্লিউডি, সেকেন্ড ইরিগেশন, থার্ড পিএইচই, ফোর এমইডি, কেন তারপর পিডাব্লিউডি কে এক নাম্বারে রাখলে কেন? তুমি তো পিএইচইতে কাজ করছো, কাজ দেখছো। স্যার পিডাব্লিউডি একটা ভার্টিক্যাল ডিপার্টমেন্ট, আর ওখানে টেকনিক্যাল কাজের স্কোপটা অনেক বেশি, তাই নিজেকে আরো বেশি ইমপ্রুভ করার জন্য পিডাব্লিউডিকে চয়েস করেছি। আচ্ছা, বাট পিএইচই তো সেকেন্ড চয়েসও হতে পারতো, সেটা একদম থার্ড চয়েসে চলে গেল। স্যার পিএইচিতে সেকেন্ড চয়েস দিতে পারতাম, কিন্তু পিএইচিতে এখন স্যার খুব একটা বেশি কাজ নেই। ওই ওইচার, টিউবওয়েল আর পাইপলাইন, তারপর এখন কাজের স্কোপটা কম, শেষের দিকে। কিন্তু ইরিগেশন হলে স্যার অনেক বিভিন্ন ধরনের কাজও হয়, আর আমি এর আগেও সমুদ্রের কাজ করেছি, সেগুলো লাগে ইরিগেশনের কাজটা করলে আরো বেশি নিজে শিখতেও পারবো। আচ্ছা, সিল্ট এক্সক্লুডার আর সিল্ট ইজেক্টার, এটা মানে এদের ভিতরে কাজের ফাংশনটা কোথায় মানে রয়েছে, পার্থক্য বলো তো? সিল এক্সক্লুডার স্যার মেনলি প্রোভাইড করা হয় ক্যানেল ডাইভার, মানে ক্যানেলের হেডওয়ার্ক সাইডে। আর আর ওটা, ওর মেন কাজ হচ্ছে সিল এক্সক্লুডার একটা টানেল টাইপের স্ট্রাকচার, যেটা ডিভাইড ওয়াল থেকে হেডওয়ার্ক অব্দি দেওয়া থাকে, যার মূলত ফাংশন হচ্ছে সিটগুলোকে নিচের দিকে সেটেল করার জন্য। ওটা হচ্ছে সিল এক্সক্লুডারের কাজ। আর আহ, ওইগুলো ডিভাইড ওয়ালের কাছে ছোট থাকে, আর হেড রেগুলেটরের কাছে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে। আর সিল রিজেক্টর হচ্ছে ক্যানেল হেডের ডাইভারশনটা থাকে, যেটার মূলত কাজ হচ্ছে এক্সেস সিল যদি চলে আসে সেটাকে বের করে দেওয়ার জন্য, আউটলেট করে দেওয়ার জন্য সিল রিজেক্টর থাকে। আচ্ছা, ধরো তোমাকে একটা বাড়ির ভিতর আমি যেতে বললাম, যে বাড়িটার এক একটা রুমের হাইটই হচ্ছে প্রায় 7 মিটার 8 মিটার। তো তুমি এর হাইট কি করে মেজারমেন্ট করবে? এনি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট আমি তোমাকে দিতে রাজি আছি। বাড়ির ভিতরে? রুমই ধরো না, বাড়ি রুম, হল ঘর ভাবো। স্যার এমনি যদি এভাবে করতে হয়, তাহলে হলঘরের কোনো একটা মানে কর্নার বা এন্ড পয়েন্ট থেকে দূরে একটা টিউব লাইট বসালে, তারপর ওখানে একদম টপ পয়েন্টে অ্যাঙ্গেল করলে ওখানে কত অ্যাঙ্গেলটা কত হচ্ছে পেয়ে যাব। তারপর স্যার বিটা পাচ্ছি আর অ্যাঙ্গেলটা পাচ্ছি, সেখান থেকে আমি হাইটটা করে নিতে পারবো স্যার, ট্যান থিটা লাগিয়ে। তো থিটাটা পেয়ে যাবো। থিওডোরাইটের জায়গায় যদি ট্যাকোমিটার ইউজ করতাম ক্ষতি হতো? স্যার বলতে পারছি না ট্যাকোমিটারে কি। আচ্ছা, প্লাঞ্জিং কি বলো তো? হ্যাঁ স্যার বলুন। প্লাঞ্জিং কি? প্লাঞ্জিং? বলতে পারছি না, আমি দেখতে আচ্ছা, পাচ্ছি। এরার কি এরার? স্যার এরর বল চেন সার্ভের এরর না, মানে এমনি এরর? আবার তুমি আমাকে কি প্রশ্ন করছো? বুঝতে পারছি না এরর মানে। এরর এমনি যদি কোনো রিডিং নিতে গিয়ে যদি কোনো মানে রিডিংটা ঠিকঠাকভাবে না নেওয়া হয়, তখন যেটা মানে হয় সেটাই হচ্ছে এরর স্যার। তাহলে মিস্টেক কি? মিস্টেক? স্যার এটা একটু দেখতে হবে স্যার। আচ্ছা, এই যে আমরা ডিপ বলি, এই ডিপে কি লোকাল অ্যাট্রাকশনের প্রভাব পড়ে? হ্যাঁ স্যার পড়বে। পড়বে? হ্যাঁ স্যার। শিওর তুমি? হ্যাঁ স্যার, হরিজেন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করব, এবার যে লোকাল অ্যাট্রাকশন থাকবে তাহলে তো সেটা চেঞ্জ হবেই। আচ্ছা, তুমি পিডাব্লিউডিতে যাবে, তুমি ডাবল বার সম্পর্কে জানো? ডাবল বার কি? ডাবল বার স্যার জানি স্যার। কি বলো তো?
ডাবল বার তো স্যার এক্সপানশন জয়েন্টে যেটা দেওয়া যায় লোড ট্রান্সফার করার জন্য। এক্সপানশন জয়েন্টে দেওয়া হয়, কন্ট্রাকশন জয়েন্টে দেওয়া হয় না। কনস্ট্রাকশন জয়েন্টও স্যার দিতে পারি, মূলত দুটো স্ল্যাবকে ধরে রাখার জন্য এতে লোডটা ট্রান্সফার করে। আচ্ছা, যে মানে যে কোনো জয়েন্টেই আমরা দিতে পারি, তাই তো? না স্যার, লংজিচুয়াল জয়েন্টে দিতে পারবো না, লংজিচুয়াল জয়েন্টে স্যার টাই বার দেবো শুধুমাত্র। আচ্ছা, ডাবল বার আর টাই বারের ভিতর পার্থক্য কি বলতো? ডাবল বারটা স্যার কোনো, যদি কোনো রোডের অ্যাপ্রোচ ধরি, তার লেন্থ বরাবর দুটো স্ল্যাবকে ধরে রাখার জন্য যে বারটা দিই সেটা হচ্ছে ডাবল বার, যেটা মেনলি লোড ট্রান্সফার করার জন্য। আর রোডের কোনো ট্রান্সফার বরাবর দুটো রডকে মানে দুটো স্ল্যাবকে বা একে ধরার জন্য যে বারটা দিই সেটা হচ্ছে লংজিচুডাল বার, মানে টাই বার ওটা। মানে ট্রান্সভার্স বরাবর দিই লঙ্গিটিউডিনাল বার। ট্রান্সফার বরাবর স্যার প্লেস করা হয়, লেন্থ বরাবর ট্রান্সফার দিকে প্লেস করা হয়। তো পার্থক্য কি হলো? একটাকে এদিকে দেওয়া হয়, একটাকে ওদিকে দেওয়া হয়, এটা কোনো পার্থক্য হলো? একটা স্যার লোড ট্রান্সফার করার জন্য, আর একটা স্যার দুটো স্ল্যাবকে ধরে রাখার জন্য। না, এছাড়া? সেটা স্যার আমার কাছে জানা নেই। আচ্ছা আচ্ছা, বিটুমিনের কি কি ফিল্ড টেস্ট হয়? ফিল্ড টেস্ট স্যার বলতে পারবো না। তো তুমি সাইটে কাজ করবে, প্রথম দিন ধরো তুমি গেলে সাইটে, পিডাব্লিউডিতে জয়েন করালো তোমাকে, তুমি গেলে, তোমাকে সেখানে বিটুমিন দেখতে পাঠানো হলো, তুমি কি বলবে যে হ্যাঁ কাজ করো, যে বিটুমিন দিয়ে কাজ হচ্ছে হবে, হোক? সেটা নয় স্যার, অ্যাকচুয়ালি পিডাব্লিউডি কাজটা স্যার আমি দেখে নেবো প্রথম কীভাবে কী করতে হবে, প্রথম কাজটা একটু বুঝে নেবো, তারপর, কারণ ফিল্ড টেস্টগুলো করিনি কখনো, বা ল্যাবের টেস্টগুলো জানি, ফিল্ড টেস্টটা অতটা আমার জানি স্যার, একটু দেখতে হবে আমাকে ওটা। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার বলতে কি বোঝো? কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, স্যার আচ্ছা, তোমার বাড়িতে দরজা আছে? নিশ্চয়ই দরজা আছে তোমার বাড়িতে। হ্যাঁ স্যার দরজা আছে। তো দরজার কি কি কম্পোনেন্ট হয়? দরজার স্যার জ্যাম হয়, হুম। জ্যাম যেটা ভার্টিক্যালি যেটা প্লেস করা আছে সেটা হচ্ছে জ্যাম আছে। হুম। তারপর হোল্ড ফাস্ট আছে, দরজায় প্রত্যেকটা দরজায় 3টে করে হোল্ড ফাস্ট আছে। আচ্ছা, তারপর নিচের পোর্শনটাকে সিল বলে আর উপরটাকে হেড বলবো। আর এগুলো যেটা কি কম্পোনেন্ট দরজার? দরজার যে যে পার্টগুলো স্যার, এটা কি কম্পোনেন্ট বলা যেতে পারে? আচ্ছা, বলো বলো আর বলো। তারপর স্যার যদি এক্সট্রা যেগুলো বানানো থাকে সেগুলোকে হর্ন বলবো, মানে হুম। যেগুলো ওয়ালের মধ্যে ঢোকানো থাকে। তারপর আপনার ভার্টিক্যাল বরাবর মুলিয়ান রাখা থাকে, আর হরিজন্টালে ট্রানজাম রাখা থাকে। আবার এই মুলিয়ানটাও কি দরজার কম্পোনেন্ট? দরজার এগুলোই তো স্যার, আর কিছু আমার জানা নেই স্যার। আচ্ছা আচ্ছা, একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের যে, মানে ফাউন্ডেশন বলাটা, হ্যাঁ ফাউন্ডেশন বলাটাই ঠিক আছে, বলি ফাউন্ডেশনই বলি। ধরো সাবস্ট্রাকচার রয়েছে আর একদম ছাদ পর্যন্ত, একদম ছাদ পর্যন্ত, মামটি পর্যন্ত কতগুলো লেভেল আছে বলো তো, পরপর বলো তো লেভেলগুলো। স্যার একটু আরেকবার কোশ্চেনটা আমি বুঝতে পারছি না স্যার, শুনলাম মানে কথাটা একটু আসছে, অস্পষ্ট আসছে। আমি বলতে চাইছি, ধরো একটা বাড়ি রয়েছে, বাড়ি, এটা বিল্ডিং এর সেকশন, হুম। সে বিল্ডিং এর সেকশনটার একদম ফাউন্ডেশন, হুম। ফাউন্ডেশন থেকে বা একদম ধরো যেখানে সাবস্ট্রাকচার শুরু হচ্ছে সেখান থেকে একদম ছাদ পর্যন্ত, ছাদ সেখান পর্যন্ত কি কি লেভেল আছে, কি কি লেভেল, সেগুলো পরপর পরপর বলো। স্যার প্রথমে আর্টওয়ার্কিং এক্সকাভেশন হয়। লেভেল বলছি, লেভেল, লেভেলগুলো বলো, কাজ বলিনি। লেভেল মানে কোশ্চেনটা ঠিক বুঝতে পারছি না, মানে আবার আবার প্রশ্ন করছো তুমি আমাকে। কোশ্চেনটা বুঝতে পারছি না স্যার। প্রশ্নটাই বুঝতে পারছো না যে কি কি লেভেল হয়? মানে লেভেল মানে কি কি গ্রাউন্ড লেভেল, প্লিন্থ লেভেল, নাম শুনেছো? না। শোনোইনি? আচ্ছা, শুনেছি স্যার, আসলে মানে বুঝতে পারছিলাম না কোশ্চেনটা যে কিরকম ভাবে জানতে, মানে করতে চাইছি। আচ্ছা,
গ্রাউন্ড প্লেন, তারপর স্যার তাহলে লিন্টেল লেভেল আসবে, তারপর একদম রুফ বিম। প্রথমে গ্রাউন্ড লেভেল থেকে শুরু হয়। আমি একদম সাবস্ট্রাকচার থেকে বলেছি। সাবস্ট্রাকচার করলে তাহলে স্যার গ্রাউন্ডে টাই বিম লেভেল একটা আসবে গ্রাউন্ড লেভেলে, মানে একদম ফুটিং লেভেল থেকে যেটা আর্থ ওয়ার্কিং এক্সেপশনের লেভেল, তারপর সেখান থেকে টাই বিমের লেভেল। বলো বলো বলো। টাই বিমের লেভেলে স্যার ওই লেভেলে যদি বাড়িটা একটু উঁচু করতে হয় বা সেটা একটু দেখতে হবে, তাহলে উপরে একদম আপনার প্লিন্থ লেভেল আসবে। প্লিন্থ লেভেলের উপরে স্যার উপরে লিন্টেল লেভেল আসবে, তারপর একদম রুফ লেভেল। ব্যাস, এর মাঝে আর কিছু নেই। লেভেলের মাঝখানে বলতে পারবো না কি আছে। আচ্ছা। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বললে জানো ভাই? পূর্ব পূর্ব মেদিনীপুর। মেদিনীপুর, হ্যাঁ স্যার। পূর্ব মেদিনীপুরে কি কি দেখার জায়গা কি রয়েছে ট্যুরিজমের জন্য? স্যার পূর্ব মেদিনীপুরে ট্যুরিজমের জন্য প্রথমত দীঘা আছে। দীঘাটা সবচেয়ে বড় সমুদ্র পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত। এছাড়াও দীঘার কাছে মন্দারমণি, তাজপুর আছে। এছাড়া মহিষাদল আছে গড় রাজাদের জন্য। হলদিয়া পেট্রোকেমিক্যাল আছে। তারপর স্যার পাঁশকুড়া আছে, ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয়। আচ্ছা এগুলো আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার অমিত, আপনি। তোমার ইন্টারভিউ এখানেই শেষ করা যায়। আহ, মোটামুটি 16.5 মিনিটের কাছাকাছি আমরা ইন্টারভিউ নিলাম তোমার। তো তুমি মোটামুটি ওই 13-14 মিনিটই ইন্টারভিউ পাবে নিজেকে রিপ্রেজেন্ট করার মতো। এর বেশি হয়তো তুমি সময় পাবে না ওখানে। বলো, কি রকম তোমার কি মনে হলো ইন্টারভিউ দিয়ে? তুমি রেডি? রেডি স্যার, আর একটু হতে হবে। আর কিছু বলবো বলেছিলাম স্যার, এই কার্ভেচারটা বলবো গেছিলাম, শিফট হয়ে গেল। ওটা একটু ভাবছিলাম তখন কিভাবে বলবো বলে। স্যার যাই হোক, ওটা হয়তো বেশি সময় চলে গেছে। আর কিছু জিনিস ঘাবড়ে যাওয়ার মতো হচ্ছে, ওটাকে একটু ঠিক করতে হবে। আর আর কিছু বলতে গিয়ে কিছু প্রবলেম হচ্ছে, ওটাকে একটু ঠিক করতে হবে। প্রথম কথাই হচ্ছে, তুমি প্রশ্ন বুঝতে পারছো না মানে? তোমাকে এই খুব কঠিন প্রশ্ন করা হলো আজকে? না না স্যার, কঠিন প্রশ্ন নয়। চেষ্টা হচ্ছে, কিছু শুনতে প্রবলেম হয়েছে, কিছু হচ্ছে আমি মানে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না, মানে কোন জিনিসটা জানতে চাইছেন সেটাই বুঝতে পারছিলাম না। না, তুমি কিন্তু ওখানে কোনোভাবেই যারা ইন্টারভিউ যারা নেবেন তাদেরকে না কোনোভাবেই প্রশ্ন করবে না। এটা খুবই খুবই বাজে একটা জিনিস। মানে দেখো, তুমি যখনই প্রশ্ন করছো তার মানে হচ্ছে কাউন্টার হয়ে যাচ্ছে, যেটা সবসময় একটা, হয়তো তারা কিছু তোমাকে হয়তো সামনে বলবে না, কিন্তু তোমাকে কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাওয়ার একটা চান্সেস বেড়ে যায়। ইগোতে নিয়ে নেবে যে তুমি কি বলতে চাইছো, তুমি আমার কথাই বুঝতে পারছো না, তাহলে তুমি কি অ্যান্সার করবে, এইরকম একটা থিঙ্কিং হয়ে যায়। ধরো যারা ওখানে বসে থাকবে তারা তো সব বয়স্ক মানুষ, আমার মতো বা তোমার মতো এরকম ইয়ং নয়। তো তাদের থিঙ্কিং আর আমাদের থিঙ্কিং এর ভিতর অনেক পার্থক্য রয়েছে, তাই না? তুমি বেসিক্স হয়তো জানতে চাইছো, কিন্তু তারা এই জিনিসটাকে এমন একটা ভাবে নিয়ে নেবে যখন কিন্তু সেটা তোমার ক্ষেত্রে ঠিক হবে না। আর তারপরে সেকেন্ডারি হচ্ছে যেটা আমার মনে হলো, সেটা হচ্ছে যে তোমার যদি কোনো কিছু মনে হচ্ছে যে তুমি একটু পরে অ্যান্সার করবে বা একটু তোমার টাইম লাগবে, তাহলে তুমি ওখানে কেন বলছো না যে স্যার একটু আমাকে সময় দিন, আমি আপনাকে জানাচ্ছি বা বলছি? সেটা প্রথমেই বলে দিতে হবে। প্রথমে সেটা তুমি ভাবতে শুরু করলে আকাশ পাতাল ভাববে, অতক্ষণ কিন্তু তোমাকে সময় দেবে না, ওরা সঙ্গে সঙ্গে শিফট করে যাবে। আদারওয়াইজ তুমি ওখানে ভাবতে থাকবে, একটাই কোশ্চেন নিয়ে আটকে থাকবে, তাহলে তোমাকে আর বেশি প্রশ্নে যেতে পারবে না। তখন কি হবে, সেটা তোমার পক্ষে আবার ওটাই ক্ষতিকর হয়ে যাবে। তুমি যদি 5টা প্রশ্ন পাও মাত্র, তাহলে কি তুমি নিজেকে ভালোভাবে জাহির করতে পারবে? সেখানে তোমার কাছে নিশ্চয়ই 10টা প্রশ্ন থাকলে তুমি নিজেকে আরো বেটার ভাবে সেখানে প্রেজেন্ট করতে পারবে, তাই না? হুম। মানে তোমাকে চেষ্টা করতে হবে যে ডট টু ডট অ্যান্সার দিয়ে আমি চুপ করে যাবো, যাতে আমাকে বেশি প্রশ্ন করে, বেশি টাইপ অফ প্রশ্ন করে, ভ্যারাইটি টাইপ অফ প্রশ্ন করে। এবং তুমি পিএইচইতে কাজ করো, পিডাব্লিউডিতে যেতে চাইছো, তার মানে তোমার কাছে কিন্তু দু রকমই প্রশ্ন থাকবে। পিএইচইরও প্রশ্ন আসবে, পিডাব্লিউডিরও প্রশ্ন আসবে। হ্যাঁ, বিটুমেন রোডের নর্মাল রোড কি জিনিসগুলো, এইগুলো সম্পর্কে কিন্তু আরো একটু বেশি ভাবে জানতে হবে। যখন তুমি পিডাব্লিউডি ফার্স্ট চয়েস দিয়েছো, তার মানে তোমাকে তো পিডাব্লিউডিতে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলোর তো বেসিকটা জানতে হবে। পিএইচই থেকে তুমি পারবে আমার মনে হলো, কারণ তোমাকে দেখে সেরকম সিরিয়াসই মনে হলো।
তো পিএইচই থেকে তুমি অ্যান্সার পারবে এটুকু আমি শিওর। এবারে পিএইচই থেকে যে প্রশ্ন 100% ধরবে তার তো কোনো মানে নেই না। তো রিভিশনটা করো, রিভিশন তোমার নোটস নিশ্চয়ই বানানো রয়েছে, বানানো আছে, রিভিশন একটু করা হয়নি। একটু রিভিশন করতে হবে, একটু রিভিশন করতে হবে। আর ওখানে চেষ্টা করো যেন কোনোভাবে যেন ওই দুটো জিনিস না হয়। সেটা হচ্ছে প্রশ্ন তুমি ওদেরকে করবে না ঘুরিয়ে, খুব শান্তভাবে শোনার চেষ্টা করো, হ্যাঁ, যে কি বলতে চাইছেন। হতে পারে অনেক সময় আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই, প্যানিক হয়ে পরে আমরা প্রশ্নটা শুনতেই পাই না। তো সেটা যেন না হয়, সেটাকে একটু চেষ্টা করো। আর বাকি তো এমনি ঠিকই ছিল, তুমি তো অনেক যথেষ্টই ভালোই অ্যান্সার করেছো, খারাপ অ্যান্সার কিছু করোনি। তবে আমার মনে হলো যেন সার্ভেইংটাও তোমার একটু গ্যাপ রয়েছে। দেখো এরর কি যখন তোমাকে প্রশ্ন করলাম তুমি বলতে চাও, তখন আমার প্রশ্ন করছো ঘুরে যে কিসের এরর। এরর তো জেনারেলাইজ টার্ম, এররকে কিসের এরর সেটা আমি কেন বলবো। এরর মানে কি, তুমি একটা যে কোনো জায়গাতে তুমি একটা থিওরিটিক্যাল ভ্যালু রয়েছে আর একটা তুমি অ্যাকচুয়াল ভ্যালু পাচ্ছ, এর দুটোর মাঝেই যদি ডিফারেন্স থাকে সেটাই তো এরর। এটা এনিথিং এর উপর হতে পারে, সেটা একটা কাগজের ম্যাপে হতে পারে, সেটা রাস্তায় দাঁড়িয়ে বা কোনো একটা মাঠে দাঁড়িয়ে হতে পারে, কোনো একটা রিডিং এ হতে পারে, তাই না? ওটা তো একটা জেনারেলাইজ টার্ম। তাহলে এগুলোকে তোমাকে সেইভাবে ভাবতে হবে, একটু ভেবে তারপর জিনিসপত্রগুলোকে করে তারপরে বলতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আর বলো, তোমার যদি আর কিছু মনে হচ্ছে বা কিছু। ওই সময়টা একটু ঘাবড়ে গেছিলাম, ওই তার আগে দু তিনটা কোশ্চেন একটু হয়েছিল, ঘাবড়ে ঠিক নয়, মানে কিভাবে বলবো এটা বুঝে উঠতে পারছিলাম না। ঠিক আছে, ওটা সার্ভেটার অনেকদিন ধরে হাইওয়েটাও পড়া হয়নি, তোর একবার দেখতে হবে। তোমার তো পরীক্ষা সামনেই নাকি? শুক্রবার দিন আছে interview। তাহলে আর তো এবার শুধু রিভিশন করার টাইম, আর তো কিছু নেই। হুম রিভিশনটা করো, ভালো করে রিভিশন করো। আর বেশি প্রেসার নেবে না ওখানে, যদি তোমার মনে হয় প্রেসার লাগছে তাহলে একটু কুল হয়ে যাবে। মানে ওইখানে ওই মুহূর্তে না ভাববে না যে আমি অ্যান্সার করতে পারলাম না, এরপর আমার কি হবে, এরকম না থিঙ্কিংটা করবে না। তোমার বোর্ড 2-তে আছে তাই তো? হ্যাঁ স্যার, বোর্ড 2-তে আছে। তাহলে তো এসসি স্যারকে পাবে। তাহলে এসসি স্যারকে পাবে যখন, এসসি স্যার তো আরো 2-3টা কথাও শোনাবে সাথে। পড়াশুনো করনি কিছু, হ্যাঁ, ফাঁকি মেরে কাটিয়েছো, এইগুলোকে মাইন্ডে নেবে না। এগুলোকে একদম মাইন্ডে নেবে না, চুপচাপ একদম নিজের মতো পরীক্ষা দেবে। কে কি বলছে, কি প্রম্পট করছে, কি হচ্ছে, এগুলো কোনো কিচ্ছু মাথায় নেবে না। ওগুলোকে মাথায় নিলেই মুশকিল, মাথায় নিলেই প্রবলেম দেখা দেবে। ঠিক আছে অমিত, ওকে, থ্যাংক ইউ। হুম।